শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দ্বিতীয় বর্ষের অনলাইনে ক্লাস ইতিপূর্বে শুরু হয়েছে। তোমাদের ম্যাডাম কোনো অধ্যায় ক্লাস শুরু করেছে। আমি তোমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রথম দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম। আজকে তোমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের দ্বিতীয় পাঠের তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবা এবং বাসায় পড়াশোনা করবা। তো আজকে বাংলাদেশের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ সভ্যতা, বেসিক অন অ্যানথ্রোপোলজি, সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন অফ বাংলাদেশ। এই অধ্যায়ে প্রত্নতত্ত্ব বলতে কি বুঝি বা প্রত্নতত্ত্ব কি, সেগুলো নিয়ে তোমাদের সূচনায় কিছু বলতে চাচ্ছি। প্রাগৈতিহাসিক বা গুপ্তপূর্ব আমলের বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সমাজ, সংস্কৃতির, সভ্যতার ইতিহাস রচনা অত্যন্ত কঠিন কাজ। যেহেতু গুপ্তপূর্ব আমলের সমাজ সংস্কৃতির যে সমস্ত সাংস্কৃতিক উপাদান, সেগুলো পাওয়া অত্যন্ত দুষ্কর। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গুপ্তপূর্ব আমলের যে সমস্ত সাংস্কৃতিক নিদর্শনগুলো আমরা পেয়েছি, তার মধ্যে কিছু মুদ্রা ও লিপি আবিষ্কৃত হয়, যেগুলো বাংলাদেশের সমাজ ইতিহাস রচনা করা অত্যন্ত কঠিন, যেহেতু তাদের সংখ্যা অপ্রতুল। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে স্থাপনা এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রত্নতত্ত্ব বলতে আসলে কি বুঝি? এমন একটা সমাজ, এমন একটা সংস্কৃতি, এমন একটা যুগ যার অস্তিত্ব আজকে আর নেই, শুধু আছে ধ্বংস অবশেষ, যেগুলো স্টাডি করে সেই তৎকালীন সমাজ সভ্যতার কিছু দিক নির্দেশনাগুলো আমরা পাই এবং সেই সমাজের চিত্রগুলো আমরা অবলোকন করতে পারি। তো এই অধ্যায়ে আমরা প্রাচীন যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের সমাজ সংস্কৃতি সভ্যতার নিদর্শন স্বরূপ প্রত্নতত্ত্ব বলতে কি বুঝি বা প্রত্নতত্ত্ব উৎসগুলো কি, তা নিয়ে তোমাদের আলোচনা করব। যেমন প্রত্নতত্ত্বের ধারণা। তত্ত্বের ধারণা ও উৎস। প্রত্নতত্ত্ব বলতে ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি। আর্কিওলজি ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি, যেটা গ্রিক শব্দ আর্কোস। আর্কোস অর্থাৎ প্রাচীন এবং লজিয়া। লজিয়া পাঠ পর্যালোচনা গবেষণা, পাঠ অধ্যয়ন গবেষণা থেকে আর্কিওলজি।
আর্কিওলজি শব্দটি এসেছে। তো এমন একটা সমাজ সভ্যতা যেগুলো অতীত মাটি খনন করে সেই যুগের ব্যবহার্য দ্রব্য সামগ্রী, ঘর বাড়ি, প্রবেশপত্র ইত্যাদি স্টাডি করে তৎকালীন সমাজ সম্পর্কে যে স্টাডি গবেষণা, সেগুলোই মূলত প্রত্নতত্ত্বের বিষয়বস্তু। আমরা প্রত্যক্ষ বলতে কি বুঝি বা উৎস কি, এবার লক্ষ্য করো, বিশিষ্ট একজন নৃবিজ্ঞানী টেইলর প্রত্নতত্ত্ব সম্প্রদায়ের বিশিষ্ট একটা সংজ্ঞা, আর্কিওলজি বিখ্যাত গ্রন্থ ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিতে তিনি আর্কিওলজি ইজ দ্য স্টাডি of remain of society, অর্থাৎ এমন একটা সমাজ সংস্কৃতি সভ্যতা স্টাডি করে যার কোনো অস্তিত্ব আর নেই, যেগুলো শুধু আছে তার ধ্বংসাবশেষ। এবং ইবি টেইলর আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, অর্থাৎ প্রত্নতত্ত্ব এমন সমাজ সংস্কৃতি যেগুলোর লিখিত কোনো দলিল বা ইতিহাস নেই, যেগুলো স্টাডি করে আমরা সেই প্রাচীন বা প্রস্তর যুগের সমাজ সংস্কৃতি সভ্যতা নিয়ে আলোচনা করতে পারি এবং সেগুলো সম্পর্কে ইতিহাস রচনা করতে পারি। এমন একটা সমাজ, এমন একটা সংস্কৃতি যেগুলো কোনো অস্তিত্ব নেই, একমাত্র আদিম বা প্রাচীন যুগের, প্রাচীন প্রস্তর যুগের মানুষ তাদের ব্যবহার্য দ্রব্য সামগ্রী এবং পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি যেগুলো বিধ্বস্ত অবস্থায়, সেগুলো স্টাডি করার জন্যে খনন কাজ থেকে উদ্ধারকৃত প্রবেশপত্র, ঘর বাড়ি, আসবাবপত্র এগুলো স্টাডি করে সেই প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি সমাজ সম্পর্কে গবেষণা করে আমরা সেই সমাজের কিছু ইতিহাস আমরা রচনা করতে সক্ষম হই, যার কোনো লিখিত দলিল নেই, শুধু আছে ধ্বংসস্তূপ, যেগুলো স্টাডি করে আজকের বর্তমান সমাজ, যে সমাজের গর্ভের সৃষ্টি হয়েছিল তার ইতিহাস রচনা করতে পারে। তো আমরা প্রত্নতত্ত্বের যে বিবরণ দিলাম তোমাদের, এর প্রত্নতত্ত্বের উৎস কী কী উৎস থেকে এগুলোকে আমরা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেমন প্রত্নতত্ত্ব উৎস, প্রত্নতত্ত্বের উৎস 1 নম্বর, যেমন সাহিত্য। সাহিত্য সেই প্রাচীন যুগের ভাষা, সাহিত্য, উপন্যাস থেকে সেই যুগের মানুষের ইতিহাস আমরা জানতে পারব এবং তাদের অবস্থান সম্পর্কেও আমরা অবগত হতে পারব। তাহলে সেই যুগের প্রাচীন ভাষা, সাহিত্য, উপন্যাস স্টাডি ছাড়া সেই প্রাচীন যুগের স্থাপত্য রচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়।
তারপরে লক্ষ্য করো যন্ত্রপাতি সেই প্রাচীন যুগের আদিম মানুষদের যে ব্যবহার্য দা, অস্ত্র, ব্যবহার্য দ্রব্য সামগ্রী, সেগুলো স্টাডি করে আমরা সেই যুগের সমাজ সংস্কৃতি সম্পর্কে কিছু ধারণা পেতে পারি। সেগুলো প্রত্নতত্ত্বের উৎস হিসাবে কাজ করে। তারপরে প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত। প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত অর্থাৎ আধুনিক নির্বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিক গবেষণা বা পর্যালোচনা করার ক্ষেত্রে, কিছু তত্ত্ব নির্মাণ করার ক্ষেত্রে তারা কিছু অনুসিদ্ধান্ত মাধ্যমে সেগুলো সমাজ স্টাডি করার ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়ার তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্তকেও কিন্তু প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত আমরা উৎস হিসাবে দেখতে পারি। তারপরে পূর্ব জরিপ। আমরা স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক পত্র পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি থেকে সেই সমাজ সংস্কৃতি সভ্যতা সম্পর্কে কিছু নির্দেশনা পেতে পারি। তারপরে আমাদের মৌখিক উৎস, অর্থাৎ সেই প্রাচীন যুগের এজেড বা বয়স্ক কোনো ব্যক্তি সেই সমাজ সভ্যতার কিছু প্রাচীন কাহিনী তাদের মুখ থেকে আমরা শুনি, যেগুলো প্রত্নতত্ত্বের মুখী উৎস থেকে আমরা এই উৎসগুলো পেতে পারি। যেমন দাদার মুখে এমন মন্দিরের গল্প শুনেছি, যেগুলো তত্ত্বগুলো সেই যে মানুষের মাধ্যমে আমরা অবলোকন করতে পারি এবং উৎস হিসেবে কাজ করে। তারপরে আমরা লক্ষ্য করব মৌখিক উৎসর পরে পূর্ব জরিপ এবং স্থানীয় জ্ঞান। অর্থাৎ সেই যুগের প্রাচীন মানুষের কিছু জ্ঞান, গরিমা, দক্ষতা, বিচক্ষণতা, সেই সমাজ সংস্কৃতি সম্পর্কে কিছু তথ্য দিয়ে প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে কাজ করতে পারে। তারপরে সরকারি উৎস। যেমন আমরা প্রাচীন সেই সময়কার পত্রপত্রিকা, সিনেমা, থিয়েটার, কোনো আর্কাইভ ইত্যাদি সেই সমাজ সভ্যতা সংস্কৃতির কিছু নিদর্শন আমরা প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে লক্ষ্য করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে সমাজ সংস্কৃতি সভ্যতার নিদর্শনগুলো তোমাদের বললাম, এগুলো সেই অতীত সমাজ সভ্যতা যেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু তার উৎস হিসেবে আমরা বিভিন্ন পত্রপত্রিকা, কোনো দক্ষ নৃতাত্ত্বিক গবেষণা, তারপরে ওই যে কোনো বয়স্ক ব্যক্তির মাধ্যমে, তারপরে সরকারি কোনো দস্তাবেজের মাধ্যমে, সরকারি কোনো উৎসর মাধ্যমে সেই তথ্যগুলো আমরা অনুধাবন করতে পারব এবং এগুলো সম্পর্কে ধারাবাহিক বর্ণনা সেই সমাজ সংস্কৃতির দিক নির্দেশনাগুলো দিতে পারব। এবার তোমরা লক্ষ্য করো যে প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যুগ সময় বিভাগগুলোকে আবার কয়েকটা স্তরে ভাগ করেছে। যেমন 1 নম্বর প্রাচীন প্রস্তর যুগ,
5টা স্তরে নৃতাত্ত্বিকরা বিশ্লেষণ করেছেন। এবার আমরা লক্ষ্য করব প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টা ভাগে ভাগ করেছে। যেমন প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন বাংলা, বিশেষ করে সেই যুগ বাংলাদেশের অর্থাৎ উপমহাদেশের পশ্চিমবাংলার রাঢ় অঞ্চল এবং বাংলাদেশের উচ্চ ভূমিতে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নির্দেশনাগুলো পাওয়া গেছে, যেগুলো আমরা স্টাডি গবেষণা করে সে হাজার হাজার বছরের ফসিল আমরা একটা উদ্ধার করতে, প্রত্নতত্ত্ববিদরা উদ্ধার করে সেই যুগের সমাজ সংস্কৃতি সভ্যতা সম্পর্কে স্টাডি গবেষণা করে তা সে সমস্ত সমাজ সংস্কৃতি সম্পর্কে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছিলেন। এবার আমরা প্রাচীন প্রস্তর যুগকে 3টা ভাগে ভাগ করি। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্য প্রাচীন প্রস্তর যুগ, 3 উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এভাবে প্রাচীন প্রস্তর যুগকে 3টা স্তরে ভাগ করে বিজ্ঞানীরা সেই সমাজ সংস্কৃতি সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা লিখেছেন। এবার আমরা এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়সীমা, যেমন 6 লক্ষ থেকে 1 লক্ষ বছর আগে শেষ হয় এবং 1 লক্ষ বছর পূর্বে এটা শেষ হয়। এই যুগের মানব প্রতিনিধি জার্মানির প্রাপ্ত হেইডেলবার্গ মানব এবং ইন্দোনেশিয়ার জাভা মানব, চীনের পিকিং মানব, এই সমস্ত মানব প্রতিনিধিরা সেই যুগের পাথরের তৈরি হাতিয়ার নির্মাণ করত এবং পাথরের গায়ে খোদাই করে তারা নদীর গতিপথ আঁকতেন। এবার দেখো 2 মধ্যপ্রাচীন এই মধ্যপ্রাচীন প্রস্তর যুগের 1 লক্ষ বছর পূর্বে এটা শুরু হয়। 1 লক্ষ বছর পূর্বে শুরু হয় এবং এই যুগের মানব প্রতিনিধি জার্মানির নিয়ান্ডারথাল মানব এই যে বাসিন্দা এবং তারা সেই যুগের পাথর তৈরি ব্যবহার্য হাতিয়ারগুলো অর্থাৎ পাথর নির্মিত যে হাতিয়ারগুলো অনেকটা মসৃণ এবং ধারালো ছিল। এবার দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এই যুগের 30,000 বছর পূর্বে শুরু হয় এবং এরা ইন্দোনেশিয়ার ক্রো-ম্যাগনন মানব, এই ক্রো-ম্যাগনন মানুষরা সেই যুগের ছিল বাসিন্দা এবং 10,000 বছর কাল স্থায়ী ছিল। 10,000 বছর কাল স্থায়ী ছিল এবং এই যুগের বাসিন্দারা অস্ত্র অনেক ধারালো ছিল। তারা আগুন জ্বালাতে সক্ষম হয় এবং সমাজ সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে অনেক অবদান রাখতে সক্ষম এবং তারা সমাজের সংহতি, তারা একাত্মতা ঘোষণা করে এবং একত্রিত হয় এবং দলবদ্ধভাবে তারা শিকার সংগ্রহ করত এবং বনের পশু বধ করে তারা খেত এবং অধিকতর শক্তির করে অর্থাৎ
যে একটা বিশ্বাস সেটা দানা বেঁধে ওঠে এবং সমাজ সভ্যতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যায়। অর্থাৎ আমরা যে প্রাচীন প্রস্তর যুগের 3টা অধ্যায় তোমাদের আলোচনা করলাম, এই অধ্যায়ে মানুষ সুসংগঠিত হয় এবং তারা লিপির আবিষ্কার করতে সক্ষম হয় এবং আগুনে আবিষ্কার করতে সক্ষম হয় এবং সমাজ সংহতা সেক্ষেত্রে তারা একত্রিত হয় এবং সমাজের উৎকর্ষতা সাধনে তারা সক্ষম হয়েছিল। তো আগামী ক্লাসে তোমাদের এই প্রাচীন প্রস্তর যুগের যে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সাফল্য তোমাদের আলোচনা করা হবে। তোমরা প্রাচীন প্রস্তর যুগ কী এবং প্রত্নতত্ত্ব কীভাবে সেই যুগের মানব সভ্যতার ধারাবাহিকতা আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় স্টাডি করবো। আগামী ক্লাসে প্রাচীন প্রস্তর যুগের সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যে অগ্রগতি, এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।